বের করে সলভ করা যায়। আজকে আমরা আরেকটা এক্সাম্পল দেখব। আমরা এখানে এই যে সার্কিটটা দেখছি এটাকে আজকে আমরা সলভ করব। তো ফার্স্টে এর ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করব যাতে ডিফারেন্ট প্যারামিটারস গুলি মেজার করা যায়। এখন আমরা একটু স্টেপ বাই স্টেপ দেখি। আচ্ছা, এটা কি টাইপের সার্কিট কেউ বলতে পারবা? ভোল্টেজ সিরিজ। আচ্ছা, ওকে। তো আমরা এই যে ভোল্টেজ সিরিজ বলছো সেটা বোঝার জন্য ফার্স্টে আমাদের যেটা করতে হবে যে এটা তো সার্কিটটা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, এই সার্কিটটা আমরা সলভ করব স্টেপ বাই স্টেপ। তা ফার্স্টে আমাদের যে কাজটা করা উচিত তাহলে যে এই সার্কিটটা যে ভোল্টেজ সিরিজ তার সেটা বোঝার জন্য বিজিটির ডিফারেন্ট পয়েন্ট গুলিতে মার্ক করতে হবে। মানে আমাদের যদি এটা সার্কিট হয় তা ফার্স্ট স্টেপই হচ্ছে যে আমরা এইভাবে কালেক্টর, বেজ, ইমিটার পয়েন্ট গুলি মার্ক করে নিব যাতে আমরা বুঝতে পারি। তো সো দেখো আমাদের এখানে Q2 বিজিটির কোন পয়েন্ট থেকে আমরা নিচ্ছি এটা আউটপুটে, কালেক্টর পয়েন্ট থেকে আমরা আউটপুট দেখছি এবং ওই পয়েন্ট থেকে একটা এলিমেন্ট এনে দ্যাট মিনস RF রেজিস্ট্যান্স দিয়ে ইনপুট সাইডে নিয়ে আসা হচ্ছে এবং কোথায় কানেক্ট করা হয়েছে ইনপুটের? ইমিটার টার্মিনালে। আচ্ছা, তাহলে এটা কি টাইপের ফিডব্যাক হচ্ছে? ভোল্টেজ সিরিজ। আচ্ছা, তা ফিডব্যাক কোন এলিমেন্ট দিয়ে হচ্ছে এখানে? RF দিয়ে হচ্ছে। শুধু কি RF দিয়ে হচ্ছে? দেখো RF এর ভোল্টেজটা কি ইনপুট অ্যাড হচ্ছে, না আর ই এর অ্যাক্রসে যে ভোল্টেজ সেটা ইনপুট অ্যাড হচ্ছে? আর ই এর অ্যাক্রসে বলতেছে। সো আমি শুধু RF বলবো না, RF আর ই দুইটা দিয়েই ফিডব্যাক হচ্ছে। তার মানে ইনপুট এবং আউটপুটের মাঝে আসলে এই দুইটা রেজিস্ট্যান্স হচ্ছে কমন। তো আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করব এবং ড্র করার মেইন উদ্দেশ্যই হচ্ছে যে কমন যে এলিমেন্ট গুলি আছে সেগুলিকে ইনপুট এবং আউটপুটের মধ্যে এমন ভাবে সেপারেট করে দিব যাতে ফিডব্যাকের এরকম ইফেক্টটা না থাকে। ওকে, তাহলে ড্র করার জন্য ফার্স্টে যে প্রিন্সিপাল বলা হয়েছিল যে সার্কিটে কোনো ডিসি সাপ্লাই থাকলে সেটাকে গ্রাউন্ড করে দিতে হবে। তো আমরা ফার্স্টে এই পাশে দেখো যে ডিসি সাপ্লাইটাকে গ্রাউন্ড করে দিলাম। দেন আমাদের কাজ হচ্ছে যে সার্কিটে যতগুলো ক্যাপাসিটর থাকবে সেগুলিকেও শর্ট করে দিতে হবে। যেহেতু আমরা এসি ইকুইভ্যালেন্ট ড্র করছি তাহলে আমরা এরকম একটা সার্কিট পেলাম। তো আমরা এই কাজটা এখানে তোমাদের বোঝানোর জন্য স্টেপ বাই স্টেপ দিয়েছি, করানো হয়েছে, বাট তোমরা একবারই পুরো কাজটা করবা। তার মানে তোমরা এরকম কিছুই ধরে নিয়ে সার্কিট সলভ করবা। বাট তোমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করার জন্য এই স্টেপটাও ফলো করা দরকার নেই। তোমরা ফাইনালি ইকুইভ্যালেন্ট সার্কিট যেটা আছে সেটাই একবারে ড্র করতে পারো যখন তোমরা সলভ করবা। এবং আমরা লাস্ট দিনে দেখেছিলাম যে সলভ করার সময় ওই সার্কিটটাতে আমরা দুই ভাগে ভেঙে করেছিলাম, যে ইনপুট পার্ট থেকে আলাদা করেছিলাম এবং আউটপুট পার্ট থেকেও আলাদা করেছিলাম। তো আমি একটু দেখে আসি, আমার মনে থাকবে যে আমরা যখন লাস্ট দিনে এই সার্কিটটা দেখেছিলাম তা আমরা বলেছিলাম যে ইনপুট সাইডে ইনপুট ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে আলাদা এঁকেছিলাম এবং আউটপুটটা আলাদা এঁকেছি, পরে দুইটাকে কম্বাইন করেছি, এরকম কিছু একটা করেছিলাম। তা সেটাও তোমরা করতে পারো, বাট সেটা যেহেতু টাইম কনজিউমিং হবে সেজন্য আমরা বেসিক্যালি যেটা করব যে দুইবারে ভেঙে না করে একবারেই করব। ঠিক আছে? তো একবারে করার হচ্ছে যে আমরা পুরোটা সার্কিটই ইনপুট সাইড থেকে ড্র করে স্টার্ট করব এবং আউটপুট পর্যন্ত ড্র করব। ড্র করার সময় ইনপুট সাইডে ড্র করার সময় যে স্টেপগুলি ফলো করার কথা বলা হয়েছিল সেগুলি মনে রাখবো। আউটপুট সাইডে যখন ড্র করব ওই সিমিলার ভাবে আউটপুট সাইডের স্টেপগুলিকেও আমরা ফলো করব। ওকে, তাহলে আমরা যদি একদম রেফারেন্স বা গ্রাউন্ড এখান থেকে স্টার্ট করে ড্র করা, তাহলে ফার্স্টে যেটা দেখা যাচ্ছে যে আমাদের এখানে একটা ভোল্টেজ সোর্স আছে। আমরা ভোল্টেজ সোর্সটা ইকুইভ্যালেন্ট সার্কিটের জন্য ড্র করেছি। তা আমরা ভোল্টেজ সোর্স যখন ড্র করা হয়ে গেছে আমরা এই পয়েন্টে আসছি। তো এখান থেকে কয় দিকে যাওয়া যাচ্ছে বেসিক্যালি দেখো তো, এই পয়েন্ট থেকে তিন দিকে। তিন দিকে। একটা হচ্ছে R1 এর দিকে, একটা R2 এর দিকে, আর একটা বিজিটির দিকে। ওকে, তাহলে আমাদের মনে রাখতে হবে যে আমরা কোনো এরকম একটা জাংশন বা নোডে আসলে আমাদের কাজ হবে যে ওখান থেকে পসিবল প্রত্যেকটা ওয়েতে যাব যেখান থেকে গ্রাউন্ডে পৌঁছানো যাবে। তার মানে কোনো একটা পয়েন্ট থেকে গ্রাউন্ডে পৌঁছানো মানে হচ্ছে সার্কিটটা কমপ্লিট করা যাচ্ছে, লুপ কমপ্লিট হচ্ছে। তা
প্রত্যেকটা পয়েন্ট থেকে যেখানে গ্রাউন্ড পাওয়া যাবে সেখানে যাব, অথবা বিজিটির বেস পেলে ওই পর্যন্ত আমরা কনসিডার করব। তাহলে আমরা কি R1 দিয়ে গ্রাউন্ডে যেতে পারছি? হ্যাঁ, তাহলে আমরা R1 গ্রাউন্ডে গেলে দেখো এই ভোল্টেজ সোর্স যেটা আমরা এঁকেছিলাম এখানে, এই ভোল্টেজ সোর্স এটা এই নিচে কি গ্রাউন্ড? তাহলে R1 আর ভোল্টেজ সোর্সটা কি ফরম্যাটে আসবে? সিরিজে না প্যারালালে? প্যারালালে। কারণ হচ্ছে এদের দুই পাশে, এই পাশটা হচ্ছে কমন আর অপোজিট সাইডটা সবারই কমন গ্রাউন্ড। তাহলে আমরা এই VS এর সাথে R1 টা প্যারালাল ড্র করলাম। সিমিলার ভাবে যেহেতু R1 ড্র করা শেষ, এখন আমরা R2 তে যাচ্ছি। R2 এর দেখা যাচ্ছে এটা কমন আর এই পাশে নিচে গ্রাউন্ড। তাহলে R2 কি হবে? R1 এর সাথে প্যারালালে। তাহলে এর বেস সাইডে যে রেজিস্টিভ বেস যে এলিমেন্ট ছিল সেগুলি আমরা বসিয়ে দিয়েছি। এখন ডাইরেক্টলি বিজিটির বেসে চলে আসছি। যখনই বিজিটি চলে আসবে তখন আমরা যেটা করব, বিজিটির যে ইকুইভ্যালেন্ট মডেল আছে সেটা ড্র করে ফেলবো। তার মানে আমাদের এই বিজিটির বেস এর প্রত্যেকটা এলিমেন্ট প্লাস বিজিটির ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করা হয়ে গিয়েছে। আচ্ছা, তো এখানে আমরা RI1 লেখা হয়েছিল এই সার্কিটে যখন ড্র করা হয়েছিল। তবে আমাদের ওখানে যেহেতু আমরা পাই মডেল ইউজ করছি, তা আমরা এই জায়গায় RI জায়গায় আমাদের মেন যে প্রবলেম আছে ওখানে দেওয়া আছে হচ্ছে HIE1, তা আমরা ওইটা ইউজ করব। সো আমরা এখানে RI যেটা ওটা আসলে HIE সেম জিনিসই। ঠিক আছে, এটা আমরা একটু মনে রাখবো করার সময়। ওকে, তাহলে আমাদের এই বিজিটির বেস এর কাজ শেষ। এখন ইনপুট কি শুধু বেস হয় না, বেস আর আরেকটা টার্মিনাল মিলে ইনপুট হয়? যে কোনো একটা টার্মিনালে ইনপুট হবে না? আমাদের জানি যে পাওয়ার দেওয়ার জন্য কয়টা টার্মিনাল দরকার পড়ে? দুইটা। এটা যেহেতু কমন ইমিটার কনফিগারেশন, তাহলে একটা বেস হলে আরেকটা টার্মিনাল কোনটা হবে? ইমিটার। ইমিটার। তাহলে ইনপুট সাইড পুরো কমপ্লিট করতে গেলে আমার বেস এর পরে ইমিটারে যেতে হবে। তাহলে আমরা দেখো এখানে যখন আমরা ইমিটার সাইডে আসতেছি, এখান থেকে কয়টা ওয়েতে যাওয়া যাচ্ছে? দুইটা। দুইটা। একটা কোন দিক দিয়ে? ফিডব্যাক। একটা RF দিয়ে যাওয়া যায়, আরেকটা হচ্ছে RE দিয়ে যাওয়া যায়। বাট আমরা স্টিল কোন সাইডে আছি? ইনপুট সাইডে না আউটপুট সাইডে? ইনপুট সাইড। ইনপুট থেকে যখন ড্র করে কি বলা হয়েছিল? আউটপুটে ভ্যালু কি করতে বলা হয় তখন? 0। আউটপুট 0 করা মানে কি? আসলে আউটপুটকে আমি কি করে দিব? গ্রাউন্ড করে দিব এভাবে। তো এখানে যদি গ্রাউন্ড হয় তাহলে দেখো তো RF আর RE1 কি টাইপের কনফিগারেশনে থাকবে? প্যারালাল। ওকে, তাহলে আমরা দেখি এর পরে। তাহলে ফার্স্টে RE ড্র করলে RE1 হচ্ছে এরকম এবং এর সাথে REF এটাও প্যারালাল চলে। তার মানে ইনপুট সাইড থেকে দেখলে এই RE1 আর RF দুইটা প্যারালালে আছে। তাহলে এই Q1 বিজিটির বেস এবং ইমিটারের কাজ শেষ। এখন যেহেতু ইমিটার করে ফেলেছে, আউটপুট কমপ্লিট করার জন্য আমার কি দরকার হবে তাহলে? কালেক্টর আর ইমিটার। ইমিটারটা ড্র করা হয়ে গেছে। কারণ কালেক্টর সাইডটা ড্র করলেই আমরা এই Q1 বিজিটির আউটপুটের কাজ কমপ্লিট হবে। তাহলে দেখো তো খেয়াল করে এই C1 যে পয়েন্ট আছে এখান থেকে কয় দিকে যাওয়া যায়? দুই দিকে। আচ্ছা, আর একটা হচ্ছে উপরের দিকে আর একটা এই দিকে। এখানে আসলেও কয় দিকে যাওয়া যাচ্ছে? 3 দিকে। উপরে, এই নিচের দিকে এবং নিচের দিকে। তাহলে আসলে সি পয়েন্ট থেকে কয় দিকে যাওয়া যাচ্ছে টোটাল? 4 দিকে। 4 দিকে। আচ্ছা, তাহলে এই যে RC1, R3, R4 এরা তাহলে কি কনফিগারেশনে আসবে? ফার্স্টে আমরা দেখো, আমরা যে নিচে গ্রাউন্ড আর সি, আমরা ফার্স্টে এই RC1 থেকে ড্র করে নিলাম যেহেতু গ্রাউন্ড আর এই পয়েন্টের মাঝে। তাহলে R3, R4 এরা RC1 এর সাথে কি ভাবে আসবে? সিরিজে না প্যারালালে? প্যারালাল হবে সবকটা। তাহলে সবগুলি প্যারালালে আমরা এইভাবে। এটুকু কি বুঝতে পেরেছি সবাই? বুঝতে পেরেছি? আরেকবার একটু বলবেন স্যার? আচ্ছা, বলছি যে আমরা ফার্স্টে সি পয়েন্ট থেকে যদি আমরা ড্র করি, তা আমরা RC হয়ে যে গ্রাউন্ড পর্যন্ত যাব। তা দেখো আমাদের এখানে এটা হচ্ছে কালেক্টরের পয়েন্ট আর এটা কি গ্রাউন্ড না কমন এই জায়গাটা? তাহলে আমরা এই C1 পয়েন্ট থেকে এই গ্রাউন্ড পর্যন্ত এই যে RC1 রেজিস্ট্যান্স ড্র করলাম, এটাই আমি ফার্স্টে বললাম। এখন এটা হয়ে গেছে, আমরা এই পয়েন্ট থেকে আমরা চলে আসতেছি না? এসে দেখো
যদি আমরা এই দুইটা রেজিস্ট্যান্স কে খেয়াল করি, এই দুইটা রেজিস্ট্যান্স কি প্যারালালে না সিরিজে? দেখে কি মনে হচ্ছে? প্যারালাল। প্যারালালে। আর এই রেজিস্ট্যান্সটা কি আছে নিচেরটা? দেখো তো নিচেও গ্রাউন্ড আছে, তাহলে এরা আসলে কি ফরম্যাটে আছে? প্যারালাল। এরাও প্যারালালে আছে, তাহলে সেটাই বললাম। তাহলে আমরা যদি এটাকে ড্র করি, তাহলে আর C1 এর সাথে R3 প্যারালাল, R4 ও প্যারালাল। এরপরে আমরা ডাইরেক্টলি Q2 BGTর বেজে চলে আসি, তাহলে কি করব? যখনই বিজিটি পাবো কি করতে হবে বলেছি? মডেল পাই মডেল। হ্যাঁ, মডেল ইউজ ড্র করবো। তাহলে এখানে মডেল এঁকে ফেললাম। তাহলে এই Q2 BGTরও এখন বেজের পুরা জিনিস করা শেষ। এখন তাহলে কোথায় চলে যাব? কালেক্টরে? কালেক্টর। কেন ইনপুট কি শুধু বেজ আর কালেক্টরের মাঝে? মিটার কাজ করে। কোন দুইটা টার্মিনাল মিলে ইনপুট হবে? ইমিটার। ইমিটার। তাহলে আমি কি ইমিটারের কাজ শেষ করেছি এখানে ড্র করা? নাকি ইমিটারে কিছু নাই দেখা এখানেও কিছু ড্র করব না? ওয়্যার দিয়ে পাওয়ারফুল সাথে থাকতে হবে। দেখো ইমিটার এই পয়েন্টটা কোন পয়েন্টে গেছে? গ্রাউন্ডে গেছে না? জি স্যার। তাহলে আমাকে এখানেও গ্রাউন্ড পর্যন্ত ড্র করতে হবে, ওপেন তো রাখতে পারবো না। ঠিক আছে, যদি আমি এটা ড্র করি, এখন আমার এই ইয়েতে কমপ্লিট হয়েছে। এটা আমার এখন আমি কালেক্টরে চলে যাবো। তা কালেক্টরের পার্টটা কি হবে, কিরকম হবে দেখি বলো তোমরা। RC2 কি হবে? কালেক্টর স্যার আর আরএফটা স্যার প্যারালাল দুটো। RF RF-টাও কি RC-র সাথে প্যারালাল? মানে RC2 এর সাথে? আচ্ছা, ওকে, এটা বুঝলাম, এদিকে গেল। এখন এইখান থেকে যখন কারেন্ট যাচ্ছে এদিক দিয়ে, তখন এখানে আসার পরে কারেন্ট দুই দিকে যেতে পারছে। একটা হচ্ছে কারেন্ট এদিক থেকে উপরে যেতে পারে, আর একটা হচ্ছে নিচের দিকে যেতে পারে। মানে উপরে কি কারেন্ট যেতে পারবে? না স্যার। কেন? বিজেটি। বিজিটিতে হচ্ছে রিভার্স বায়াস আছে, বেস যে ইমিটর জাংশনটা, তো উপরের দিকে কারেন্ট যাবে না। তাই এই কারেন্টটা পুরোটাই কোন দিকে যাবে? নিচে যাবে। গ্রাউন্ডে। হ্যাঁ, তাহলে এই RE1 আর RF টা কিভাবে আছে তাহলে এখানে? প্যারালাল সিরিজ। স্যার সিরিজে আছে আর সিরিজ না প্যারালাল শিওর হয় বলো? স্যার সিরিজ আছে স্যার। সিরিজে আছে, ওকে। তাহলে আমরা সিরিজ। এটা সিরিজে ড্র করে দিব। যেহেতু ফার্স্টে RF ড্র করছি, যেহেতু দুইটা ওয়ে ছিল, একটা ওয়েতে যাচ্ছে না দেখে আমরা সিরিজে ড্র করে ফেললাম। তো এটাই হচ্ছে আমাদের এই সার্কিটটার ইকুইভ্যালেন্ট সার্কিট, যেখানে সি পয়েন্ট থেকে যেহেতু আমরা আউটপুট দেখছিলাম, এখান থেকে গ্রাউন্ডের মধ্যে আউটপুট, তাহলে এটা হচ্ছে দেখো C2 পয়েন্ট, আর নিচে কমন গ্রাউন্ড, তাহলে পুরাটা হচ্ছে কি এখানে আউটপুট। কথা কি বুঝতে পারছি? তাহলে যে RC2 এর মধ্যে যে ভোল্টেজ সেটাই আউটপুট, আর সেটা যেহেতু পুরোটার সাথে RF RE প্যারালাল আছে, তাই এটার অ্যাক্রস সেম ভোল্টেজ আউটপুট। কিন্তু শুধুমাত্র ইনপুটে আসছিল RF E1 এর অ্যাক্রস ভোল্টেজটা, দ্যাট মিন্স হচ্ছে VF ভোল্টেজ, সেটা হচ্ছে এই RE1 এর অ্যাক্রস। সেটা আমরা এখানে লিখবো, কারণ VF হচ্ছে V0 এর একটা অংশ ইনপুটে যেতে আসবে, সেজন্য আমরা এই পাশে লিখছি এবং এটা এই V আউটপুটের রেসপেক্টে মেজার করে নিব। ঠিক আছে, তাই এইভাবে আমরা সার্কিটটা মার্ক করে নিলাম। এটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট। কিন্তু এখানে কয়টা বিজিটি খেয়াল করে দেখো তো? দুইটা। দুইটা বিজিটি। আমরা জানি বিজিটি অ্যাক্টিভ ডিভাইস, যেটা অ্যাম্পলিফিকেশনের জন্য ব্যবহার হয়। তাহলে Q1 বিজিটি একবার অ্যাম্পলিফিকেশন করবে, আর Q2 বিজিটি আরেকবার অ্যাম্পলিফিকেশন করবে। তার মানে Q1 একবার অ্যাম্পলিফাই করবে, আর Q2 আরেকবার অ্যাম্পলিফাই করবে। Q1 এর জন্য যদি ভোল্টেজ গেইন আমরা বলি VAV1, আর এর জন্য যদি বলি AV2। এখন আমরা জানি পুরোটা অ্যাম্পলিফায়ারের গেইন যদি AV হয়, তো সেটা হচ্ছে V আউটপুট বাই একদম ইনপুটের সোর্স। ঠিক আছে কি? এটা এটা আমরা দেখেছি না আগে? জি স্যার। আচ্ছা, তাহলে AV যদি বের করতে চাই, দেখো তো মাঝখানে কি কোনো ভ্যালু আমরা জানি ভোল্টেজ? Q1 এর জন্য তো ইনপুট সাইড হচ্ছে এটা, আর এটা হচ্ছে তার আউটপুট সাইড। আউটপুট এখানে তো কোনো ভোল্টেজ আমরা এখানে দেওয়া নাই, আছে কি? নাই। তাহলে আমরা যেটা করব, যে আমরা এটাকে এইভাবে নোড বসিয়ে নিব। দ্যাট মিন্স আমরা ধরে নিব যে মাঝখানে একটা ভোল্টেজ আছে, এই ভোল্টেজটার ভ্যালু ধরলাম
V1 সাপোজ, ঠিক আছে? V1 কেন ধরলাম? মাঝে দেখো কোনো সিরিজ এলিমেন্ট নেই। যদি সিরিজ এলিমেন্ট থাকতো তাহলে আমাকে আবার স্যার স্যার হ্যাঁ বলো। স্যার আরেকবার একটু বলবেন, লাস্ট 5 সেকেন্ড স্যার, মানে প্রবলেম হচ্ছে, শুনতে পাই। বলছি 5 যে সেকেন্ড। আমরা যেহেতু দুইটা বিজিটি ইউজ করছি, এখানে গেইনটা দুইটা ভাগে হবে। এই Q1 একবার অ্যামপ্লিফাই করবে, Q2 আরেকবার অ্যামপ্লিফাই করবে। তো Q1 আর Q2 মিলে ফাইনাল অ্যামপ্লিফিকেশনটা হচ্ছে AB, যেটা হচ্ছে এই আউটপুট বা ইনপুট। আর আমাকে তো যেহেতু এলিমেন্ট দিয়ে মেজার করতে হবে, এদের ইন্টারনাল প্যারামিটারস দিয়ে, তাহলে Q1 এর গেইন বের করতে গেলে Q1 এর আউটপুট ভোল্টেজ আমার জানতে হবে। এখানে যেহেতু কোনো ভোল্টেজ ছিল না, তাহলে আমরা কি করবো, এই পুরোটা নোডকে একটা ভোল্টেজ ধরে দিলাম, এটা হচ্ছে V1। তাহলে এখন আমরা কিন্তু AB1 বের করতে পারবো। AB1 হচ্ছে কি Q1 এর গেইন। Q1 এর আউটপুট ভোল্টেজ কত দেখো তো? কত লিখেছি আমরা এখানে? V1 V1 V1। আর ইনপুট ভোল্টেজ কত? VS VS। আর Q2 এর জন্য ইনপুট ভোল্টেজ কত? V1 আর আউটপুট ভোল্টেজ কত? V0 V0। তাহলে এখন আমরা যদি এখান থেকে আলাদা আলাদা করে Q1 আর Q2 এর গেইন বের করতে পারছি না? আচ্ছা, তাহলে আমরা জানি যে যদি দুইটা অ্যামপ্লিফায়ার হয়, তাহলে আর তো লজিক বলে দিই ভেঙে, তাহলে বুঝতে পারবো। অনেকে এটা কনফিউজ হয়ে যায়। এটা হচ্ছে Q1 বিজিটির জন্য, এটা হচ্ছে Q2 বিজিটির জন্য। Q1 বিজিটির ধরলাম যে এর গেইন হচ্ছে 2, আর Q2 এর বিজিটি গেইন হচ্ছে 5, আর আমি ইনপুটে দিলাম 1 ভোল্ট। তাহলে Q1 কত ভোল্ট দিবে আউটপুটে? 2 ভোল্ট 2 ভোল্ট 2 ভোল্ট। আর Q2 এখন কত ভোল্ট দিবে? 10 10 ভোল্ট। তাহলে দেখো তো, আমি যদি টোটালটা একটা অ্যামপ্লিফায়ার হিসাব করি, তাহলে গেইন কত হচ্ছে আসলে? 10 ডিভাইডেড বাই কত মান? 10 না 10 গেইন? times আচ্ছা, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এটা আসলে কি এই দুজনের গেইনের গুণফল না? জি তার মানে একটা অ্যামপ্লিফায়ারের আউটপুট নিয়ে যদি আরেকটা অ্যামপ্লিফায়ারে দেই, তাহলে নেট গেইন যেতে হবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল গেইনের মাল্টিপ্লিকেশন। তার মানে আমরা যদি বলি এবি কি, এবি হচ্ছে আসলে AB1 ইনটু AB2 এর সমান। এবং সেটা দেখো, আমরা যদি এই ভ্যালুগুলি বসিয়েও দেখি, তাহলেও সেম জিনিসই আসবে। এরকম ভ্যালু না? এই দুটো ক্যান্সেল হয়ে গেলে কি হচ্ছে? আসছে? জি হ্যাঁ। তো এটা কেন বললাম? এটা আমরা অনেকেই জানি, কিন্তু তারপরে আবার বলছি এই কারণে, কারণ এটা আমরা অনেকে ভুলে যাই যে অনেকে মনে করে যে একটা অ্যামপ্লিফায়ার আউটপুট নিয়ে আরেকটা অ্যামপ্লিফায়ারে দিলে সেটা হয়তো বা যোগ হবে। আর মনে রাখতে হবে যে অ্যামপ্লিফায়ারের আউটপুট আরেকটা দিলে এগুলো যখন সিরিজে আসবে, অ্যামপ্লিফায়ারের গেইন গুলি আসলে যোগ হবে না, মাল্টিপ্লিকেশন হবে। ঠিক আছে? সো এই যে আমরা সার্কিট পেলাম, তাহলে এই সার্কিটটার দ্যাট মিনস হচ্ছে এটা তো এক্সাক্ট সার্কিট না, এটা হচ্ছে আমাদের মেইন সার্কিট, যেখানে এখানে ভিসিসি ছিল। তো এই সার্কিটটার ইকুইভ্যালেন্ট সার্কিট সেটা হচ্ছে এটা, যেখানে ফিডব্যাককে ইনপুট আউটপুটের মধ্যে ভেঙে দেওয়া হয়েছে। তো খেয়াল করে দেখো, ফিডব্যাক হচ্ছিল কি বলেছিলাম যে RF আর RE1 দিয়ে হচ্ছিল। RF RE1 কি দেখো তো এখানে আছে, দেখা যাচ্ছে? ইনপুট সাইডে কিভাবে আছে? এখানে প্যারালাল প্যারালালে। আবার সেম জিনিস দেখো আউটপুট সাইডেও আছে, বাট কিভাবে আছে? সিরিজ সিরিজে। তাহলে একই এলিমেন্ট তো আমার মেইন সার্কিটে কয়বার ছিল? দুইবার ছিল না একবার আছে ছিল? এখানে তো একবারই ছিল। বাট আমরা যখন ইকুইভ্যালেন্ট ড্র করছি, এসি ইকুইভ্যালেন্ট, যেখানে ফিডব্যাক এর ইফেক্ট থেকে দূর করতে যাচ্ছি, সেখানে কয়বার আছে? দুইবার আছে। বুঝা যাচ্ছে? সো এই যে এই কাজটা করার জন্যই আমরা এই ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করলাম। তা এই ড্র করার স্টেপ আর প্রসেস গুলি কি মোটামুটি বুঝতে পেরেছি? আর কোনো কনফিউশন আছে এখানে? তা আমি এই স্টেপ গুলি স্লাইডও দিয়ে দিয়েছি ওখানে, মানে এই পিডিএফটার। আর মেইন নোটটা তো দেওয়াই আছে। যদি এর পরে প্রবলেম হয়, তো তোমরা ওখান থেকে দেখতে পারো। বাট এখনো যদি কোনো কনফিউশন থাকে, জিজ্ঞেস করতে স্যার পারো। দুইটা বিজেডির স্যার যে ফিডব্যাক স্যার গেইন দুইটা স্যার মাল্টিপ্লাই করলে তো স্যার যে তার ফাইনাল হ্যাঁ, গেইনটা পাওয়া যায়। এটা হ্যাঁ, মানে স্যার তখন V0 বাই VS আসে ওইটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা জি স্যার হ্যাঁ, তুমি এটাই জানতে তা এখানে একটা এক্সেপশনাল জিনিস হতে পারে, সেটা হয়তো বলে দিই। সাপোজ ধরো এখানে কোনো রেজিস্ট্যান্স আছে, ক্যাপাসিটর যেখানে দিয়েছে এখানে কোনো রেজিস্ট্যান্স আছে। ঠিক আছে? তাই এখানে আচ্ছা, ক্যাপাসিটর তো বাদ দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। কারণ আমরা যখন ইকুইভ্যালেন্ট করছিলাম তখন এরকম ছিল। ঠিক আছে? তা ধরলাম এখানে কিছু কোনো রেজিস্ট্যান্স আছে, তাহলে এই রেজিস্ট্যান্সটা এখানে কি ফরম্যাটে আসবে বলো তো? কোথায় আসবে?
দেখো তো এটা কোন পয়েন্ট, এই RC1 আর RC3 এই পয়েন্টের মাঝে না? জি স্যার। এটা হচ্ছে RC1, তাহলে আমরা এই জায়গায় একটা রেজিস্ট্যান্স আসবে। এখানে যদি একটা রেজিস্ট্যান্স আর আসে সাপোজ, তাহলে এই পুরোটার ভোল্টেজ কি সেম থাকবে না ডিফারেন্ট হয়ে যাবে? ডিফারেন্ট। তখন আমাকে তাহলে এখানে বলতে হবে যে সাপোজ হলাম এটা V1, এই জায়গার ভোল্টেজ V2, আর যদি আমি বলি VR মানে এই রেজিস্ট্যান্স অ্যাক্রস ভোল্টেজ কত, সেটা যদি VR হয়, তাহলে আমরা আসলে V1 আর V2 এর যে পার্থক্য সেখান থেকে এটা বের করতে পারবো, যেটার ভ্যালুটা হচ্ছে এই VR, অথবা রিঅ্যারেঞ্জ করে অন্যভাবেও এই ভ্যালুটা বের করতে পারবো। তো আমরা এইভাবেও চাইলে মাঝে যদি কোনো সিরিজ এলিমেন্ট থাকে তাও আমরা বের করে করতে পারি, বাট সেক্ষেত্রে এই জায়গায় কিছুটা ভোল্টেজ ড্রপ হয়ে যাবে, যার জন্য ইনপুটে যা দিব ডাইরেক্টলি আউটপুটে যাবে না, এই ড্রপ হওয়ার পরে যে বাকি যে ভোল্টেজ থাকবে সেটা এর জন্য ইনপুটে আসবে। কথা কি বুঝতে পারছি? তাহলে আমাদের সার্কিটে ওইভাবে ক্যালকুলেট করে বের করতে হবে যদি এরকম অ্যারেঞ্জমেন্ট থাকে, কিন্তু নর্মালি তোমাদের জন্য এই টাইপের জিনিস নর্মালি থাকবে না, ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করার জন্য থাকতে পারে। সো এই জন্য স্টেপটা বলে দিলাম। এটা কি বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, তাহলে এখন আমরা মেইন সার্কিটে ব্যাক করি। তাহলে আমরা আসলে এই যে সার্কিট ছিল এটার ইকুইভ্যালেন্ট দেখলাম, এখানে স্টেপ বাই স্টেপ অন্যভাবে দেখানো আছে, পুরাটা স্টেপ আমি ভেঙে ওখানে দেখিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো এটা, যেটা আবার মানে তোমাদের গুগল ক্লাসরুমে দেওয়া আছে যদি কারো প্রবলেম হয়। ওকে, তাই এখানে আমরা আরেকটা এক্সট্রা স্টেপে যাব। তা তোমরা যদি একটু খেয়াল করে দেখো আগের সার্কিটটা, যে আমরা এই সার্কিটে অনেকগুলি প্যারালাল এলিমেন্ট আছে না, যেমন এখানে R1 R2 প্যারালাল, এখানে RC1 R3 R4 প্যারালাল, এই জায়গায় RE1 R8 প্যারালাল। এতগুলি আলাদা প্যারালাল এলিমেন্ট মানে রেখে ঝামেলা করার থেকে বেস্ট হচ্ছে আমরা এগুলির কে একটা এলিমেন্ট দ্বারা রিপ্লেস করে। তার ফার্স্টে যে কাজ করতে হবে যে তুমি আবার একটা ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করবা এরকম, যেটা কাজ হচ্ছে যে এখানে এতগুলো এলিমেন্ট থাকবে না, শুধুমাত্র ওই প্যারালাল রেজাল্টেন্ট গুলো লিখে ফেলবা এবং ওদের ভ্যালু গুলিও ক্যালকুলেট করে ফেলবা। ঠিক আছে? তো এইভাবে প্রত্যেকটা ভ্যালু আমরা যদি ক্যালকুলেট করে ড্র করে নিই তাহলে আমার সার্কিটটা অনেক সিম্পলিফাই হয়ে যাবে। তখন আমি এখান থেকে বিভিন্ন ক্যালকুলেশন যেমন ইনপুট রেজিস্ট্যান্স, আউটপুট রেজিস্ট্যান্স, বা এই যে যেহেতু মাঝখানে ইন্টারমিডিয়েট একটা ভোল্টেজ ধরতে হচ্ছে ক্যালকুলেশন করার জন্য, এগুলো ইজিলি মেজার করতে পারবো। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমরা এই যে সার্কিটটা দেখছিলাম এখানে দেখো তো কোনো লোড রেজিস্ট্যান্স দেওয়া ছিল, মানে RL হিসেবে ডাইরেক্টলি কোনো রেজিস্ট্যান্স দেওয়া ছিল যেটাই লোড না। দেওয়া নাই? ওকে, তাহলে আমরা যেটা করব যে আমাদের এই সার্কিটে কোনো একটা রেজিস্ট্যান্স নেই, লোড রেজিস্ট্যান্স হবে। তা যেহেতু এই দুইটা রেজিস্ট্যান্স, তার বেস হচ্ছে আমাদের এখানে ওই RE1 আর RF দিয়ে ফিডব্যাক হচ্ছিল, তা ওই দুইটা রেজিস্ট্যান্স বাদ দিয়ে যে আরেকটা রেজিস্ট্যান্স আছে যেটা 4.7 কিলো, যে কালেক্টরের রেজিস্ট্যান্স, এটাকে আমরা লোড রেজিস্ট্যান্স ধরে ফেললাম। ঠিক আছে? তো এটাকে যদি আমরা লোড রেজিস্ট্যান্স ধরি তাহলে এই যে এখানে এটা লিখে রেখেছি, তাহলে এদের মধ্যে যদি আবার প্যারালাল করি, যেহেতু আরো দুইটা সিরিজের সাথে প্যারালাল আছে, তাহলে আমরা এরকম করে এরও ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মেজার করে রাখলাম যাতে আমরা ক্যালকুলেট করতে পারি। ওকে, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে আমরা গেইন বের করব, তার মানে আমরা AV1 এগুলি বের করব। তো AV1 বের করতে গেলে আমাকে V1 আর VS এর ভ্যালু বের করতে হবে। তো VS এর ভ্যালু কিভাবে বের করা যায়? খেয়াল করে দেখো এখানে প্রত্যেকটা এলিমেন্ট প্যারালাল না, এই প্যারালাল এলিমেন্ট গুলির মধ্যে ভোল্টেজ কত দেওয়া? VS। এখন আমি RB দিয়েও VS রিপ্রেজেন্ট করতে পারি, আবার এদের ইকুইভ্যালেন্ট বের করে মানে এই দুইটার বের করেও বের করা যায়। মানে আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি যখন গেইনটা বের করব এখানে কোনো ভোল্টেজ কারেন্ট এরকম কিছু না থাকে। সেজন্য আমরা যেটা করব, দেখো এই Q1 BGT-র ইনপুট সাইডে একটা কারেন্ট আছে, দেখো IB1, এবং সেম কারেন্ট দিয়ে আউটপুট সাইডেও একটা কারেন্ট আছে, আচ্ছা এখানে দেখা যাচ্ছে? জি স্যার। তাহলে আমরা যখনই এরকম গেইনের ক্যালকুলেশন করবো আমরা চেষ্টা করব এই কারেন্টটা দিয়ে বের করার। তাহলে আমরা যদি এই IB1 কারেন্ট দিয়ে বের করতে চাই তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ভোল্টেজই VS এর সমান না? জি স্যার। তাহলে আমরা V1 কে কিরকম লিখতে পারি, যে IB1 ইন্টু HIE1 প্লাস এই জায়গায় কয়টা কারেন্ট ফ্লো করবে বলো তো?
এই কারেন্টটাও এখান থেকে আসবে, এই কারেন্টটাও আসবে না? ঠিক আছে কি? তার মানে IB1 প্লাস HFE1 IB1 ইনটু হবে RE রেজিস্ট্যান্স। ঠিক আছে কি? এটা হচ্ছে V1 এর, সরি V1 না, এটা VS এর ভ্যালু, আমি ভুল লিখেছিলাম। এটা হচ্ছে VS এর ভ্যালু। এটা কি বুঝতে পেরেছি? দেখো, কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, এখন আমাদের V1 বের করতে হবে। এখন V1 এই জায়গার ভোল্টেজ দেখো, এটা এই কারেন্টটা দিয়েও বের করা যায়, আবার এই কারেন্টটা দিয়েও বের করা যায়। আমার কোনটা দিয়ে বের করা উচিত এই AV1 বের করার সময়? আমাদের এখন তো এখানে কি কারেন্ট, IB1. তাহলে আমাদের এটা IB1 দিয়ে বের করতে হবে, কিন্তু IB1 কারেন্টটা এই দিক থেকে ফ্লো করছে দেখো, আর এখানে এসে IB1 কারেন্টটা তাহলে দুই ভাগে ভাগ হয়ে যেতে হবে, কারণ এখানে দুইটা রেজিস্ট্যান্স, দুইটা আলাদা প্যারালালি আছে। তা আমি কি চাইবো দুইটা আলাদা কারেন্ট বের করে না একই কারেন্ট দিয়ে বের করতে? একই কারেন্ট। একই কারেন্ট দিয়ে বের করতে, এটাই আমার উদ্দেশ্য। তাহলে আমি যেটা করব যে আমি এই RC সাথে এই যে HIE2 আছে, এটা কি সিরিজে আছে না প্যারালালে আছে, কিভাবে আছে মনে হচ্ছে এই RC সাথে? parallel. তাহলে এদের প্যারালাল রেজাল্টটা বের করে নিব, দেন আমি এটার সাথে এই কারেন্টটা গুণ করে দেবো। তো এই কারেন্টের ভ্যালু কত? HFE1 IB1, বাট এই কারেন্টটা দেখো তো নিচের দিকে যাচ্ছে, মানে এদিক দিয়ে ফ্লো করবে। বাট আমার ভোল্টেজটা কি উপরে প্লাস নিচে মাইনাস না? কারণ তুমি তো এখানে নোট ধরেছো, তাহলে ডাইরেকশন হিসেবে এখানে একটা এক্সট্রা মাইনাস আসবে। দেখে বুঝতে পেরেছি মাইনাসটা? এটা কি বোঝা গিয়েছে? তাহলে দেখো আমরা এই যে এরকম একটা ইকুয়েশন পেলাম, এটাকে সলভ করলে এরকম একটা ইকুয়েশন আসবে। তা ফাইনালি এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে দেখো এখানে যেহেতু সেম কারেন্ট, এই দুইটা কারেন্ট ক্যান্সেল হয়ে যাবে। তাহলে দেখো তো এই কারেন্ট বাদে এখানে কোনো আর কোনো কারেন্ট বা ভোল্টেজ কিছু আছে? তোমাকে HFE ভ্যালু বলা থাকবে, RC এর ভ্যালু তুমি জানো, ক্যালকুলেট করবা, HIE2 এর ভ্যালু তুমি জানো। এই সবগুলি ভ্যালুই আসলে তোমার হয় তুমি জানো অথবা ক্যালকুলেট করে বের করে নিয়েছো। বাট কারেন্টের ভ্যালু তুমি এক্স্যাক্টলি কত তুমি জানতে না, কারেন্টটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমার এই AV1 টা ইন্টারনাল প্যারামিটার, এই ভ্যালুগুলি বসে আমি ক্যালকুলেট করে ফেলতে পারছি। বুঝতে পেরেছি? তা আমাদের এই জিনিসটা করার সময়টাই মাথায় রাখতে হবে যে আমাদের যাতে সবগুলি ক্যালকুলেশন আসলে এই টাইপের জিনিস দিয়ে করা যায়। তাহলে এখন AV2 বের করতে যাচ্ছি, তাহলে AV2 এর জন্য আউটপুট হচ্ছে বাই V1। তাহলে ফার্স্টে আউটপুট বের করি। আউটপুট কিভাবে বের করা যায়? আমি চাচ্ছি এই কারেন্টটা দিয়ে আউটপুট বের করতে, তাহলে কি দুইটা রেজিস্ট্যান্স এরকম প্যারালাল রাখা যাবে না ইকুইভ্যালেন্ট বের করে নিতে হবে? দেখো তো সেটাকে যে বের করে রেখেছিলাম আমরা RL প্রাইম নামে। Yes. হ্যাঁ, তাহলে আমাদের হবে মাইনাস HFE IB2 মাইনাস, কেন এটা কি বুঝতে পেরেছি? Yes. কারণ আমাদের বিজিটি গুলি NPN ছিল, এই জন্য আমাদের ডাইরেকশন নিচের দিকে। যদি PNP হতো তাহলে অপোজিট দিকে ডাইরেকশন হতো, তখন আমরা এটা পজিটিভ ধরতে পারতাম। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার V আউটপুটের ভ্যালু। তাহলে আর সরি, এখন V1 আমাদের বের করতে হবে। V1 কি আমরা অলরেডি বের করে রেখেছি, দেখতো এই যে এই V1 কি এখানে ইউজ করা যাবে? বলতে চাচ্ছি যে এই V1 তে কি আমি এই AV2 বের করার সময় ব্যবহার করতে পারবো? জি স্যার। কিন্তু এখানে কারেন্টের ভ্যালুটা তো হচ্ছে IB2। হ্যাঁ, এখানে তো কারেন্ট হচ্ছে এই যে IB2, দেখো এখানে কারেন্ট কি? তাহলে আমি যখন ডিভাইড করার জন্য বসাবো এই ফর্মুলায়, তখন কি আমার কারেন্টটা রিমুভ হবে না কারেন্ট দুইটা থেকে যাবে? থেকে যাবে। তাহলে আমি এই ইকুয়েশনটা মানে V1 এর এই ইকুয়েশনটা ব্যবহার করলে হবে না, কারণ এখানে IB2 আছে আর এখানে IB1 আছে। তাহলে V1 আমি আবার বের করতে হবে আমাকে IB2 এর হেল্প নিয়ে। তাই দেখো তো IB2 এর হেল্প নিয়ে যদি V1 বের করো, তাহলে এই জায়গা থেকে এই জায়গার ভোল্টেজ হচ্ছে V1, ঠিক আছে?
তাহলে এই রেজিস্ট্যান্স দিয়ে করে দিলেই হচ্ছে না, তার মানে আমরা এরকম লিখতে পারি IB2 ইন্টু HIE2, এটাই হচ্ছে V1 এর ভ্যালু। ঠিক আছে, দেখো এটা কি বুঝতে পারলাম? জি স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমি V1 কিন্তু দুইবার মেজার করছি, তার মানে এই টাইপের সার্কিটে যেহেতু মাঝে আমি এই ভোল্টেজটা ধরছি, এই ভোল্টেজটা আমার একবার Q1 এর প্যারামিটার দিয়ে বের করতে হবে এইটার গেইন বের করার জন্য, মানে AV1, আর এইখানে তার বের করতে হবে এই কারেন্টের ভ্যালু দিয়ে, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা গেইন যখন মেজার করব যাতে ওখানে কোনো কারেন্টের ভ্যালু না থাকে। বুঝতে পেরেছি কি? তাহলে দেখো এই ভ্যালুটা বের হয়ে গেলে যদি এখানে বসায় দাও, তাহলে এরকম ইকুয়েশন আসলো, এই IB2 ক্যান্সেল, তা ফাইনালি তুমি যেটা পাচ্ছ উপরে হচ্ছে কি মাইনাস HFE ডিভাইড বাই নিচে হচ্ছে কি HIE2। ঠিক আছে, তা খেয়াল করে দেখেছো যে এই AB1 যখন করেছো তখন একটা মাইনাস আসছে, আরেকবার যখন AB2 করছো তখন একটা কি মাইনাস আসতেছে। ফাইনালি যখন তুমি AB বের করবে এখানে কি কোনো মাইনাস থাকবে? না স্যার। থাকবে না, আচ্ছা, ওকে। তাহলে এটা মেন কারণই হচ্ছে যে আমরা যখনই অ্যাম্পলিফায়ার ব্যবহার করি, বেশিরভাগ অ্যাম্পলিফায়ার এরকম ডাবল স্টেজ, মানে দুইটা বিজিটি দিয়ে অ্যাম্পলিফিকেশন করা হয়, কারণ আমরা যেহেতু কালেক্টর থেকে আউটপুট নেই আর সেখান থেকে নিলে 180 ডিগ্রি ফেজ শিফট হয়, তা আমরা যদি আরেকবার 180 ডিগ্রি ফেজ শিফট করি মানে আরেকটা অ্যাম্পলিফায়ার দিই ডাবল স্টেজ, সেক্ষেত্রে এখানে সার্কিটের অনেকটা পারফরমেন্সও ইমপ্রুভ হয়, প্লাস ফেজ যে চেঞ্জ হচ্ছে সেটাও ঠিক হয়ে যায়। কথা কি বুঝতে পারছি? সো এই টাইপের জিনিসে এই জন্য ডাবল স্টেজ বা দুইটা অ্যাম্পলিফিকেশন করা হয়। তা এই পর্যন্ত যেগুলি বললাম এটা কি বুঝতে পেরেছি বা কোনো কোশ্চেন আছে? স্যার B1 এর ক্ষেত্রে স্যার নেগেটিভ হচ্ছে স্যার, এটা স্যার একবার একটু বললে ভালো হতো কোনটা বলো? স্যার, নেগেটিভ হওয়াটা মাইনাস। V1 এর ভ্যালুটা না, আচ্ছা, যেহেতু আমরা বিজিটি নিচ্ছি বলছি যে বিজিটি তো কালেক্টর থেকে নেই, আমরা জানি না যে ক্লাস পাওয়ার অ্যাম্পলিফায়ার যখন পড়েছিলাম ক্লাসে বা ইয়ে তখন বলেছিলাম কি যে কালেক্টর থেকে নিলে 180 ডিগ্রি ফেজ শিফট হয়। জি স্যার। তাহলে এখানেও তো তুমি একইভাবে কালেক্টর থেকে নিচ্ছ, তাহলে ইনপুটের যে ভোল্টেজ দিচ্ছ ওই বিজিটি ইয়েতে যেটা পাচ্ছি মানে V1 এ এই ভোল্টেজটা এর সাথে কত ডিগ্রি ফেজ শিফট হয়ে যাবে তাহলে? 180 ডিগ্রি ফেজ শিফট হবে না? জি স্যার। তার মানে একটা বিজিটির জন্য তুমি একবার 180 ডিগ্রি ফেজ শিফট পেলা। এরপর তুমি আরেকটা বিজিটি দিয়ে আরেকবার অ্যাম্পলিফিকেশন করছো কাকে? V1 কে এখন অ্যাম্পলিফিকেশন করে V আউটপুট বানাচ্ছ। তাহলে এখানে আরেকবার 180 ডিগ্রি ফেজ শিফট হবে না? জি স্যার। তা ফাইনালি আসলে তাহলে কয়বার 180 ডিগ্রি শিফট হচ্ছে? দুইবার। দুইবার। তাহলে এখন ফাইনালি যখন হবে তাহলে কি আর কোনো ফেজ শিফট থাকবে তাহলে? তখন 0 না। ডিগ্রি হয়ে যাবে না? তো এটাই জি বলছি যে স্যার। এইজন্য এই টাইপের নরমালি প্র্যাকটিক্যাল অ্যাম্পলিফিকেশন গুলো সার্কিট গুলিতে ডাবল অ্যাম্পলিফিকেশন করা হয় যাতে এই ফেজ শিফট বা আদার্স এই টাইপের প্রবলেম গুলি সলভ করা যায়। ঠিক আছে? ওকে, তাহলে এই পর্যন্ত আমরা দেখলাম এখন দুইটা ভ্যালুকে আমরা যখন ক্যালকুলেট করব, তা এই কাজটা আমি এখানে করে দেওয়া হয়নি নোটে, কারণ হচ্ছে যে এগুলো তোমরা ক্যালকুলেট করে ভ্যালু বের করে এখানে সলভ করবা, বাট স্টেপ গুলো দেখানো হয়েছে। তা আমরা এই পর্যন্ত গেইন বের করলাম, নেক্সট দিন আমরা আদার্স ভ্যালু গুলি কিভাবে মেজার করা যায় সার্কিটের জন্য সেটা দেখবো, প্লাস এখানে আদার্স কিছু জিনিস আছে সেটাও দেখবো। ঠিক আছে, তা আজকে এই পর্যন্তই, বাট আমরা কিছু আদার্স কথা আছে, যেমন আমাদের সিলেবাসে আমরা আরেকটা ক্লাস নিলেই মোটামুটি ফিডব্যাক শেষ হয়ে যাবে। এখানে আমি ওইগুলো বেসিক কথা বলে দিবা, এই নোটটা দিয়ে দিয়েছি। তা আমরা নেক্সট উইকে বৃহস্পতিবারে তোমাদের একটা এক্সাম নিব। ঠিক আছে, তা তোমরা ওই এক্সামটা পুরো ফিডব্যাকের উপরে হবে, তো ওটার জন্য প্রিপারেশন নিয়ে রাখবা। ঠিক আছে, তোমাদের কোনো প্রবলেম আছে স্যার নেক্সট আমাদের ফার্স্ট বৃহস্পতিবার? কুইজে তার মানে 25 তারিখে। হ্যাঁ, 25 তারিখে। স্যার আমাদের ফার্স্ট কুইজের মার্কসটা কি দেওয়া হবে? হ্যাঁ, ফার্স্ট কুইজের মার্কসটা আমি এখন দিতে পারছি না, সরি বলে নিচ্ছি, কারণ আমাদের বলেছিলাম যে যে নোট রেডি করতে হবে, তো আমার ওই ওপেম এর নোট রেডি করতে পুরা সপ্তাহ চলে গেছে, এখনো কমপ্লিট হয়নি, আরো এই সপ্তাহ লাগবে, কারণ নেক্সট উইক থেকে আমার মানে আর এক ক্লাস পর থেকে ওপেম পড়াতে হবে, সো আমি পুরো খাতা দেখে শেষ করতে পারিনি। ঠিক আছে, ওপেম এর নোটটা রেডি হয়ে গেলে দেন আমি পুরো খাতা দেখে তোমাদের হয়তো নেক্সট কুইজের মধ্যে বা নেক্সট কুইজ শেষ হলে আমি ওইটা মার্কস বলে দিতে পারবো। এই জন্য আমি আগেই দুঃখিত, সরি বলে নিচ্ছি। আমার মনে হয় এরপরে হয়তো হয়ে গেলে এরপর বেশি সময় লাগবে না।
না স্যার, সমস্যা নাই স্যার, পরে দিলেও হবে। ঠিক আছে? আর তাহলে এক্সাম কবে তো আমি ক্লাসরুমে পোস্ট দিয়ে দেবো, আমি এই জন্যই আগে জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে বৃহস্পতিবার 25 তারিখ। তা আমাদের টপিক হবে ফিডব্যাক অ্যাম্পলিফায়ার পুরোটা। ঠিক আছে? তা এখান থেকে আমি কোনো বড় অঙ্ক করতে দিব না, বাট ইকুইভ্যালেন্স সার্কিট এরকম কিছু থাকতে পারে। তা তোমরা ওইগুলো প্র্যাকটিস করবা, থিওরিটিক্যাল জিনিসগুলো দেখবা। আর আমরা আরো একটা ক্লাস আছে, ওখানেও ওই জিনিসটা নিয়ে ডিসকাস করবো, যেহেতু এই নোটে আরো কিছু জিনিস বাদ আছে যেটা তোমাদের দেখার জন্য, মানে তোমরা বেসিক্যালি দেওয়া হয়েছে যাতে তোমরা নিজেরা দেখতে পারো। আগের নোটে এটা ছিল না। তারপর ওইটা রিলেটেড কিছু জিনিস আমি বলে দিব, দেন আমরা ওপেম এ চলে যাব। ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদের ক্লাসরুমে অ্যাটেন্ডেন্স এটা দিয়ে দিয়েছি, যারা এখনো দাওনি ওরা একটু কাইন্ডলি অ্যাটেন্ডেন্স প্রেজেন্টটা দিয়ে দাও। আর কোনো কোশ্চেন বা কিছু আছে আজকে রিলেটেড? স্যার টাইম কখন হবে আর কি কুইজটা? আচ্ছা, টাইমটা আমরা যাচ্ছি সন্ধ্যার সময় নিতে, কারণ দিনের সময় বেলায় তোমাদের আসলে অনেকে ক্লাস বা ইয়ে থাকে। আর যেহেতু এখন বাসার থেকে এক্সাম দিবা, তারা 7টার দিকে নিতে স্যার এটা কি নেক্সট বৃহস্পতিবারে? নেক্সট বৃহস্পতিবার। স্যার বৃহস্পতিবার ছাড়া অন্য ডেট দেওয়া যায় না স্যার? বৃহস্পতিবার ছাড়া অন্য দেওয়া যায়, বৃহস্পতিবার হলেই ভালো। পরের দিন আর কোনো ক্লাস বা অন্য এক্সামের ঝামেলা নাই, তুমি ওইটা নিয়ে ফোকাস থাকতে পারবা। এই জন্যই বৃহস্পতিবার বলেছি। আর প্লাস তোমরা উইকে সময় পাচ্ছ, আমি বললে আগেও দিতে পারি, মঙ্গলবার দিতে পারো, সেক্ষেত্রে তোমাদের টাইম আরো কমে যাবে। স্যার তাহলে শুক্রবারেই দেই। না, শুক্রবারও তো আবার অফিসিয়ালি নিতে পারবো না, পরে তোমাদের মধ্যে অনেকে বলবে যে বন্ধের দিনেও নিতে ক্লাস ইয়ে হচ্ছে। স্যার শনিবার বৃহস্পতিবার প্রবলেম কি, তোমাদের পরীক্ষা আছে, অন্য কিছু আছে? স্যার সিটু এর সিমুলেশন ওদের সাথে কথা বলবো। সিটু এর কি আছে? সিমুলেশন সিমুলেশন ল্যাব? জি স্যার, মানে ওইটা পারফরম্যান্স খুব একটা কঠিন কিছু নাই, ওটা এবারের তো সিলেবাসটা ইজি। এর পরের গুলি খুব একটা কঠিন কিছু না। তোমাদের এই উইকে কি আছে সিলেবাস, মানে লাস্ট উইকে কি এক্সাম হয়েছিল? হয়নি তো? স্যার না হয়ে গেছে? হয়েছিল স্যার। টপিক কি ছিল? ইন্টিগ্রেটেড ডিফারেন্সিয়েটর এগুলো স্যার। ইন্টিগ্রেটেড Open to, sir. ডিফারেন্সিয়েটর বাদে এক্সাম দিয়েছিল তোমরা? জি স্যার। জি স্যার, ওপেন এরর পর্যন্ত এরর। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, সেটাই বলছি। তাহলে এই উইকে যেটা আছে আর এই পরের উইকে যেগুলি, ওগুলি খুব একটা কঠিন না। মানে আমি এই জন্য বলছি, তো আমার মনে হয় না তোমাদের ওই এক্সামের জন্য খুব একটা প্রবলেম হবে। ঠিক আছে? আর ল্যাব থাকবে কোন প্রত্যেক দিনই কোনো, এই জন্যই তো তোমাদের আমি মানে বলছি না যে ক্লাস টাইম অন্য টাইমে দিতে, এই জন্য বলছি যে অন্য একটা সময়, সন্ধ্যার সময় অনেক এক্সট্রা টাইম পাবো ওটাকে সলভ করার জন্য। আর এই জন্য প্লাস আগের থেকে জানাই দিচ্ছি যে অলমোস্ট 10 দিন আগেই বলে দিচ্ছি যাতে তোমরা ওই দিন দেখতে পারো। ঠিক আছে? ঠিক আছে, তাহলে ওইটা তোমরা ইয়ে করে নেও, কারণ হচ্ছে আমরা ওই সময় এক্সাম নিবা, আমার মনে হয় না প্রবলেম হবে। ঠিক আছে? আর যদি বেশি প্রবলেম হয় তো পরে দেখা যাবে, আপাতত ওইটাই ফাইনাল করে রাখো। ঠিক আছে তাহলে? আর কোনো কোশ্চেন? না স্যার। আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।